সাধারণ এক কাজের মহিলা তার ঘাড়ে ঋণের বোঝা সরাতে গোপনে শুরু করে নেশার ব্যবসা। এক ভয়ঙ্কর মাফিয়ার গোডাউন থেকে জিনিস চুরি করে তারই ব্যবসা চালাতে থাকে। ধীরে ধীরে হয়ে ওঠে শহরের সবথেকে বড় ডিলার। কিন্তু তারপরে আমরা দেখতে পাই মাফিয়ার দলের লোক এবং সঙ্গে পুলিশও খোঁজার জন্য উঠে পড়ে লাগে। আর এখন এটাই দেখার পালা, সাধারণ কাজের মহিলা হয়ে সেই ঘটনাগুলো কিভাবে ঘটালো আর কেনই তার পেছনে এতগুলো লোক পড়ে আছে। সে কি পারবে এদের সবার সাথে টেক্কা দিয়ে এই দুনিয়ায় রাজত্ব করতে? সেটাই দেখবো আজকের গল্প গৃহলক্ষ্মীতে। শুরুতেই লক্ষ্মী নামের একটি মেয়ে তার শহর সম্পর্কে বলছিল যে আমার শহরের সবকিছু খুব বেশি সুন্দর ছিল, কিন্তু না জানি কিভাবে বেতাল ঘরকে একটা খারাপ নজর ঘিরে ধরলো, যার উপর নজর পড়েছিল বিক্রমের। এই বিক্রম কানপাল তার বিভিন্ন রকমের বিজনেসের আড়ালে নেশার দ্রব্য বিক্রির চক্র চালিয়ে থাকে। সেই চক্র কিন্তু বিশাল আকারে। তারপরে আমরা বিক্রমকে দেখতে পাই যে দুজন লোককে গুলি করে মেরে ফেলে, আর তার কারণ কেউ একজন তার মাল চুরি করেছে। এখন সেটা কে করেছে সেটা তারা বলতে পারছিল না, তাই জন্য বিক্রমের মাথা খারাপ হয়ে যায়, কারণ সেখানে তার এত কোটি টাকার মাল ছিল আর সেগুলো না পেয়ে তার মাথা নষ্ট হয়ে যায়। কার এত বড় সাহস হলো যে তার মাল চুরি করেছে? সিনটা চেঞ্জ হয়। তারপর আমরা দেখতে পাই নিউজে বলছে যে সারা শহরের মধ্যে নেশাদ্রব্য জিনিসপত্র ছড়িয়ে যাচ্ছে, আর সেটা আসছে বেতালগড় থেকে। আর তারপরেই লক্ষ্মী বলে যে এই কাহিনীটা বেতালগড়েরও নয় আর কোনো বিক্রমেরও নয়, এই কাহিনীটা হচ্ছে লক্ষ্মী নামের একজন কাজের মেয়ের, অর্থাৎ আমার। এরপরে আমরা সেই লক্ষ্মীকে দেখতে পাই যে নিজের কাজ করেই তার জীবন যাপন করে। লক্ষ্মী আসলে যেই বাড়িতে কাজ করত তাকে সেই বাড়ি থেকে কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছে আজকে। তাকে বলা হয় সে যেন কাল থেকে আর কাজে না আসে। লক্ষ্মী তখন আর কি বা করবে। তারপরে সে মন খারাপ করে তার বাড়ি ফিরে আসতে থাকে। তবে বাড়িতে এসে সে এক তুলকালাম কাণ্ড দেখতে পায়। সে দেখতে পায় তার ঘরের সব জিনিসপত্র সুরিয়া নামের একটি গুন্ডা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ লক্ষ্মীর স্বামী সুরিয়া থেকে 15 লাখ টাকা ধার নিয়েছিল। আসলে এই টাকা দিয়ে তারা একটা বাড়ি নিতে চেয়েছিল তাদের জন্য, কিন্তু সেই টাকাটা বিল্ডার নিয়ে পালিয়ে গিয়েছে, আর সেই জন্য সুরিয়ার কাছে তাদের এতগুলো টাকা ধার রয়ে গিয়েছে। তবে এখন সুরিয়া এসেছে তার টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা তো এখন টাকা ফেরত দিতে পারবে না, যার কারণে সুরিয়া লক্ষ্মীকে আজে বাজে অফার দেয়। যদি তারা টাকা শোধ না করতে পারে তাহলে 15 লাখ টাকার বদলে 15 দিনের জন্য লক্ষ্মীকে শুধু সুরিয়ার সাথে থাকতে হবে। লক্ষ্মী তার এই কথাতেই কোনোভাবে রাজি হওয়ার মেয়ে ছিল না, আর তাই জন্যই সুরিয়া লক্ষ্মীর স্বামীকে ধরে ইচ্ছা মতন মারধর করতে থাকে। অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে দেখে লক্ষ্মী তখন পরে সুরিয়ার থেকে 7 দিনের সময় নেয়। সেই 7 দিনের মধ্যে 15 লাখ টাকা জোগাড় করে তাকে দিয়ে দেবে, এটা সে তাকে বলে। তারপরে সে লক্ষ্মীর স্বামীকে সেখানে রেখে চলে যায়। তারপরে আমরা জানতে পারি লক্ষ্মীর স্বামী একজন বেকার মানুষ, সে কোনো কাজ বাজ করে না, সারাক্ষণ মদ গাঁজা খেয়েই সে তার দিন পার করে। আর সেই কারণেই লক্ষ্মীকে কষ্ট করে খেটে খুঁটে সংসার চালাতে হয়। কিন্তু তার ভাই হেমন্ত পুলিশের চাকরি করছে, একটা ছোটখাটো পদে সে কাজ পেয়ে গিয়েছে। তার বাবা আসলে পুলিশের চাকরি করত, তার বাবা মারা যাওয়ার পরে তার ভাই এই চাকরিটা পেয়েছে। কিন্তু এই ব্যাপারটা মিলনের একদম পছন্দ ছিল না। সে থাকতে তার ছোট ভাইকে কেন চাকরি দেওয়া হবে? আর যেহেতু আমরা আগেই শুনেছিলাম লক্ষ্মীর ওই বিল্ডারটি টাকা নিয়ে পালিয়ে যায় আর কাজ অর্ধেক ফেলে রেখে চলে যায়, যার কারণে তাদের অর্ধেক ফেলে রাখা বিল্ডিংটা এখনো হয়ে রয়েছে, আর তাদের এই বিল্ডিং এর নামই হচ্ছে গৃহলক্ষ্মী। আর লক্ষ্মী রোজ দিন সেখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে বিল্ডার ফিরে আসে আর এই বাড়িটা হয়ে যায়। আর এবার ঠিক সেখানেই একটা গাড়িতে করে আসে বিক্রমের লোকেরা, আর তারা কিছু জিনিসপত্র রেখে যায় একটা বস্তা করে সেই বিল্ডিং এর পাশের গোডাউনে। আর এই সবকিছু লক্ষ্মী লুকিয়ে লুকিয়ে দেখতে পাচ্ছিল। এখানে পুলিশ চলে আসবে বলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তারা যাওয়ার সময় ভুলবশত সেখানেই চাবিটা ফেলে দিয়ে চলে যায়, আর লক্ষ্মীও তখন কৌতূহল বশত সেই চাবি নিয়ে সেই গোদামের ভেতরে চলে যায়। লক্ষ্মী তখন সেখানে গিয়ে দেখে সেখানে অনেকগুলো বস্তা রাখা রয়েছে। সে তো কিছুই বুঝতে পারছিল না এগুলো কি। তারপর সে বস্তার মুখগুলো খুলে দেখে, তবে সে এতটুকু বুঝতে পারছিল এখানে কিছু দামি জিনিস তো রয়েছে। তাই জন্য লক্ষ্মী ওখান থেকে 2টো বস্তা নিয়ে চলে আসে, আর সেই জিনিসটা কিছুটা ব্যাগের মধ্যে ভরে বাড়িতে নিয়ে চলে আসে। প্রথমে তো লক্ষ্মী ভাবে এটা মেহেন্দি, তাই সে বেটে হাতে লাগায় সেটাকে, কিন্তু সেটাতে কিছুই কালার আসে না, তাহলে তো এটা মেহেন্দিও নয়। পরে এটাকে সে চায়ের মতন করে বয়েল করতে থাকে, কিন্তু এতেও সে কোনো টেস্ট পায় না। আর এরপরে লক্ষ্মী সেটাকে আগুনে পুড়িয়ে দেখে, কিন্তু দেখা যায় যে কিচ্ছু হচ্ছিল না, কিন্তু শুধুমাত্র সে একটা গন্ধ পাচ্ছিল।
একটা অদ্ভুত গন্ধ। লক্ষ্মী তো এদিকে কিছুই বুঝতে পারছিল না যে জিনিসটা আসলে কি। সে বিভিন্নভাবে সেই এক্সপেরিমেন্ট চালিয়ে যায়, সে কোনোভাবেই কিছু বার করে উঠতে পারে না যে এটা কি জিনিস। তারপরে লক্ষ্মী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে হঠাৎ করে এই গন্ধটা পায়। তারপর সে দেখতে পারে যে কিছু ছেলে মেয়েরা পার্টি করছে আর সিগারেটের মতন করে সেই জিনিসটাকে পান করছে, আর সেখান দিয়ে গন্ধগুলো আসছে। আর সেখানে মাচিস নামের একটা ছেলেও ছিল, আর এই ছেলেটাকে সে অনেক আগে থেকে চেনে, তাকে সে নিজের ছোট ভাইয়ের মতন দেখে। লক্ষ্মী তখন তাকে জিজ্ঞাসা করে এটা কি, কিসের গন্ধ বেরোচ্ছে। তখন সেই ছেলেটি তাকে জানায় যে এটা গাঁজা, এটা দিয়ে সবাই নেশা করে। লক্ষ্মী তখন অবাক হয়ে বলে যে এটাকে খায় কিভাবে। মাচিস তখন লক্ষ্মীকে সব প্রসেস দেখিয়ে দেয়, আর লক্ষ্মীও তখন সেই মতন সেটাকে খেয়ে দেখে আর সবকিছু বোঝার চেষ্টা করে। অন্যদিকে আমরা হরিয়ানাতে কিছু পুলিশ অফিসারকে দেখতে পাই, যার মধ্যে একজন অফিসারের নাম হচ্ছে তকাসকে তার সিনিয়র অফিসার কল করে এবং বলে আমেরিকান গাঁজা এখানে এসে পড়েছে, তাকে এক্ষুনি বেতালগড়ে যেতে হবে আর সেই লোকগুলোকে তাদেরকে ধরতে হবে। তকাস তখন সেখানে থাকা 3 জন দোষীকে গুলি মেরে দেয়, মানে শুট আউট করে দেয়। তারপর বলে বেতালগড় আমি আসছি। অন্যদিকে লক্ষ্মী মাচিসকে নিয়ে আসে সেই গাঁজাগুলোকে দেখানোর জন্য। মাচিস তখন সেগুলোকে খেয়ে বলে যে বৌদি এটা তো বিদেশি মাল, তুমি এগুলো কোথা থেকে পেলে? এগুলো তো অনেক দামি, এটা তো মালের রাজা বলা যায়। তখন লক্ষ্মী বলে তাহলে এগুলোকে আমরা কি করব, এগুলোকে বিক্রি করলে কেমন দাম পাবো? তখন সেখানে সেই ছেলেটি বলে দাঁড়াও আমি তোমাকে হিসাব করে বলছি। তাকে তখন সেই ছেলেটি দাম বলে এবং লক্ষ্মী হিসাব করে লাগায় যে 1 কিলো করে বিক্রি করলে কিলোর দাম তো 3.5 লাখ টাকা হবে। মাচিস তখন খুব অবাক হয়ে যায় আর বলে বৌদি তোমার হিসাব তো বেশ ভালো। মাচিস তখন লক্ষ্মীকে বলে তাহলে বলো তো এই 2 বস্তা গাঁজার দাম কত পড়বে? তখন লক্ষ্মী হিসাব করতে থাকে। পরে সে হিসাব করে নিচে বসে পড়ে, কারণ এইটার টাকাটা অনেক বড় অ্যামাউন্ট ছিল। এইগুলো বিক্রি করলে তারা এত বেশি টাকা পাবে এটা ভেবেই তারা খুব অবাক হয়ে যায়। তখন মাচিস তার বৌদিকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? তখন তার বৌদি তাকে দামটা বলে যেটা সে হিসাব করেছিল। তখন মাচিস বলে কত দাম? তখন তার বৌদি বলে যে এটা বিক্রি করলে আমরা 1,75,00,000 টাকা পাবো। তখন মাচিস বলে আমাদেরকে ব্যবস্থা করতেই হবে তাড়াতাড়ি এই জিনিসটা বিক্রি করার জন্য। লক্ষ্মী তখন জিজ্ঞাসা করে কে কিনবে আমাদের থেকে এই মালগুলোকে? মাচিস তখন তাকে জানায় একজন লোক আছে আজিঙ্কা নামের, সেগুলো কিনতে পারে। সে এইগুলোকে কিনতে পারে। অন্যদিকে আমরা তকাসকে দেখতে পাই। তকাস এসে তার সিনিয়রকে বলে বেতালগড়কে আমি খুব ভালো করে দেখেছি, এখানে সব থেকে বড় ডিলিং হয়, এখান থেকে দেশ বিদেশে অনেক রকমের মাল যাওয়া আসা করে। এখানে বিক্রম বাইরে থেকে মাল নিয়ে সারা দেশের মধ্যে পাচার করে দেয়। কিন্তু আসল রাজা তো সে নয়, আসল রাজা তো দুবাইতে বসে রয়েছে, যার নাম হলো কাজী। আর এখন তার পরিকল্পনা রয়েছে সে প্রথমে বিক্রমের সাথীদেরকে ধরবে, তারপরে সে তাদের মাথাকে এখানে টেনে আনবে। আর এদিকে আমরা দেখতে পাই তকাসের ট্রান্সফার হয়ে যায় আর এসেই সে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তকাসের পুরো নাম বলরাম তকাস, তাকে সবাই জানে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে। বলরামের মনে একটুও দয়া মায়া ছিল না, সে এসেই প্রথমে সবাইকে বলে যেখানকার সব ডিলারদের ডিটেলস বার করো। অন্যদিকে যখন লক্ষ্মী নিজের ব্যবসা শুরু করছিল তখন এইদিকে এই তকাস এসে হাজির হয়ে যায়। আর এবারে এটাই দেখার পালা লক্ষ্মী তাকে কতটা টেক্কা দিতে পারে। আর লক্ষ্মী আসে আজকে ফ্রেডির সাথে দেখা করার জন্য। তারা আজিঙ্কার কাছ থেকেই ফ্রেডির খবর পেয়েছে, তাই তারা ফ্রেডির সাথে সোজা ডিল করতে আসে। কিন্তু ফ্রেডি লক্ষ্মীকে খুব অপমান করে, সে বলে একটা কাজের লোকের সাথে আমি আমার বিজনেস ডিল করব। তখন লক্ষ্মী ফ্রেডিকে বলে যে আপনি একবার আমাদের মালটা দেখে তো নিন, যদি ভালো না লাগে তাহলে আমরা চলে যাব। কিন্তু ফ্রেডি বলে যে আমি তোমার মাল দেখতে চাই না, তুমি এখান থেকে আসতে পারো। এই বলে তাদেরকে তাড়িয়ে দেয় রীতিমতো। তারপরে মাচিস লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে আসার পরে মাচিস লক্ষ্মীকে বলে যে আমরা এতগুলো মাল কিভাবে বিক্রি করব। তখন লক্ষ্মী বলে কেউ যখন আমাদের সাহায্য করছেই না তাহলে আমরা নিজে নিজে মাল বিক্রি করব। পরে লক্ষ্মী আসে গৃহলক্ষ্মী ফ্ল্যাটে আর সেখানে মালগুলো নিয়ে বসে পড়ে। তখন তারা হিসাবপত্র করতে বসেছিল আর মাচিস বলে যে দিদি আমাদের মালের নাম দিতে হবে তো, না হলে আমাদের ব্র্যান্ডটা কিভাবে ফেমাস হবে। লক্ষ্মী তখন বলে হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, বলতো কি নাম দেওয়া যায়। তখন মাচিস বলে যে রানী দিয়ে দি নাম। তখন এই কথাতে লক্ষ্মীও রাজি হয়ে যায়। তারপরে তারা মাল গ্রাম হিসাবে প্যাকিং করতে থাকে আর তারপর তাদের লেবেলিং দিয়ে লোকালি সেই মালগুলোকে সেল করতে থাকে। কিছু মাল সে আজিনটাকেও দিয়ে দেয় বিক্রির জন্য। আজিনটা আজ রেশমা নামের একজনের কাছে মাল বিক্রি করে আর রেশমা সেই মাল পোকে বিক্রমের পার্টনারের সঙ্গে।
আর সেই পার্টনারটা সেটা খেয়ে বুঝতে পারে যে এটাই সেই মাল যে মাল চুরি হয়েছে, কারণ এটা ফরেনের মাল ছিল আর তারাই এই ইন্ডিয়াতে একমাত্র ব্যক্তি ছিল যারা কিনা ফরেন থেকে মাল আনিয়েছিল। তাই জন্য সে সাথে সাথে বিক্রমকে এই মালটা গিয়ে দেখায় আর বিক্রম বলে এটা আজিন্তা বিক্রি করছে, তাহলে চলো এক্ষুনি তার সাথে দেখা করা যাক। সেখানে তখন উপস্থিত ছিল ফ্রেডিও। সে তখন সেই মালটা দেখে তখন সে বুঝতে পেরে যায় এটা সেই রানীর কাজ যে তার কাছে এসেছিল। এখানে লক্ষ্মী এদের সবার কাছে নিজের নাম রানী বলেছিল কারণ সে ছদ্মনাম বানিয়েছিল। আর এরপরে ফ্রেডি রানীকে ডেকে পাঠান, মানে লক্ষ্মীকে, আর তাদেরকে বলে তোমরা যে মালটা চুরি করেছো সেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর লোকের মাল। সে যদি তোমাদেরকে একবার খুঁজে পেয়ে যায় তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবে। যদি তোমরা চাও তবে আমি তোমাদেরকে বাঁচাতে পারি। ফ্রেডি তখন বলে তুমি সব মাল আমাকে দিয়ে দাও। তখন লক্ষ্মী বলে কেন, আপনি যাতে একা এই মালগুলোকে বিক্রি করতে পারেন। তখন ফ্রেডি বলে হ্যাঁ, একা করবো বলেই তো চাইছি। তখন লক্ষ্মী বলে না, আমি মাল তখনই দেবো যখন আপনি সেই মালগুলো কিনে নেবেন, ফ্রিতে আমি কোনো মাল দেবো না। তারপরে ফ্রেডি তখন বন্দুক বার করে। তখন ফ্রেডি বলে মাল তো আমি তোমাদেরকে গুলি দিয়েও বার করে নিতে পারবো। লক্ষ্মী তখন বলে আমাদেরকে মেরে ফেলতে চাইলে তুমি মেরে ফেলতেই পারো, কিন্তু তুমি তারপরেও মাল খুঁজে পাবে না। খামোকা আমাদের মেরে বেকার তোমার সময় নষ্ট করার দরকার নেই। চারিদিকে এখন আমার মালের জন্য লোক পাগল হয়ে রয়েছে, আর আমি তোমাকে সেই জন্যই অফার করছি চলো একসাথে বিজনেস করি, তাহলে আমাদের দুজনেরই লাভ থাকবে। তারপরে ফ্রেডি অনেক ভাবনা চিন্তা করে আর তারপরে সে রাজি হয়ে যায় তাদের থেকে মাল কেনার জন্য। আর এবার এখান থেকে লক্ষ্মী চলে আসে সূর্যার কাছে, যেখানে বিক্রম মারছিল আজিনকাকে। আর বিক্রম তখন আজিনকাকে জিজ্ঞাসা করছিল এই রানীটা কে। তখন আজিনকা বলে রানী কোনো মহিলা নয়, বরং তার আসল নাম ডিনো। আজিনকা ইচ্ছে করে মিথ্যে কথা বলে কারণ সে রানীকে বাঁচাতে চাইছিল। বিক্রম তখন বলে এই ডিনোটা আবার কে, আমি জানি না সত্যিটা, তবে অনেক সময় সে অনেকগুলো মহিলাদের দিয়ে মাল পাঠাতো। লক্ষ্মী এই আজিঙ্কাকে অনেক আগে থেকে বলে রেখেছিল যদি সময় খারাপ হয় তুমি ধরাও পড়ে যাও তাহলেও কিন্তু তুমি আমার নাম নিতে পারবে না। বিক্রম তখন লক্ষ্মীকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এই মহিলাটিকে। তখন সেখানে সূর্যা বলে এটা তো কাজের লোক, আমার থেকে টাকা ধার নিয়েছিল। বিক্রম তখন আজিঙ্কাকে মারতেই যাবে তখন লক্ষ্মী বলে ওঠে আমি জানি ডিনোকে আর সে কোথায় থাকে। তারপরে লক্ষ্মী তাকে নিয়ে আসে তার মায়ের সাথে দেখা করাতে, যার ছেলেই ছিল ডিনো। ডিনো আসলে বেঁচে আছে না মারা গিয়েছে সেটা তো তারা কেউই জানে না, আর তার মাও এরম পাগলের মতনই হয়ে থাকে। তারপরে সূর্যা এসে সবাইকে হুমকি দেয় আর সূর্যা নিজেদের লোকদেরকে বলে সবার উপরে নজর রাখতে। আজ লক্ষ্মী সূর্যাকে তার অর্ধেক টাকা দেয়। এটা দেখে সূর্যা তো খুব সন্দেহ করতে থাকে কোথা থেকে সে এতগুলো টাকা পেল। সূর্যা যাওয়ার পরেই লক্ষ্মী কল করে ফ্রেডিকে আর তাকে বলে আমি তাড়াতাড়ি সম্পূর্ণ মালকে বিক্রি করতে চাই। বিক্রমের লোকজন আমার পরিবারের ওপরে চলে আসার আগে আমি সব ঝামেলা মেটাতে চাই। ফ্রেডি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। পরের দিনই ফ্রেডিকে খোঁজার জন্য বলরাম তার আস্তানায় চলে আসে, কিন্তু তার আগে ফ্রেডি একজনের সাথে কথা বলে ডিল ফাইনাল করেছিল। আর তখন সে লক্ষ্মীকে কল করেও জানিয়েছিল যে ডিল ফাইনাল হয়ে গিয়েছে। আর তখন লক্ষ্মীকে জিজ্ঞাসা করে মাল রেডি তো? তখন লক্ষ্মী বলে হ্যাঁ সব রেডি রয়েছে। ফ্রেডি তখন বলে তাহলে আমি লোকেশন আর সময় বলে দিচ্ছি। এইসব বলা শেষে সেখানে এসে সেই ইন্সপেক্টর হাজির হয়ে যায় আর তাদেরকে তুলে নিয়ে চলে যায় তাদের মাল সমেত। আর এবারে সে ফ্রেডিকে ধরে আনে পুলিশ স্টেশনে। ফ্রেডিকে ছাড়ানোর জন্য সেখানে চলে আসে বিক্রম। বিক্রম এসে তার হুমকি ধামকি শুরু করে দেয় আর সে বলরামকে বলে আমার লোককে ছেড়ে দাও, তুমি বেশি পাকামো করো না। তখন বলরাম বলে আইনকে নিয়ে তোমার যে ভুল ধারণাটা আছে না সেটাকে আমি ভাঙবো, আর তোমার আসল রূপ খুব তাড়াতাড়ি সবার সামনে আসতে চলেছে। আর তারপরে তোমার যে বেআইনি বাবা রয়েছে বাইরের দেশে তাকেও আমি এখানে টেনে নিয়ে আসবো। তখন বিক্রম বলে তার নাম নিও না, তুমি তার নাম নিলে কিন্তু শেষ হয়ে যেতে পারো। অন্যদিকে লক্ষ্মী তার কাজে লেগে পড়ে মাচিসকে নিয়ে। মাচিস আবার তলে তলে লক্ষ্মীকে পছন্দও করে। সে মুখে লক্ষ্মীকে বৌদি বললেও তার মনে কিন্তু অন্যরকম ব্যাপার আছে। লক্ষ্মী কিন্তু এদিকে তার কোনো কথাই তেমন বেশি পাত্তা দেয় না। লক্ষ্মী এদিকে তার কাজ নিয়ে খুব টেনশনে রয়েছে আর অনেক ব্যস্তও রয়েছে। আর এদিকে ফ্রেডিকে সূর্যা বলে আর এদিকে মার্কেটে রানী আসাতে আমাদের ব্র্যান্ডের নাম লসে চলে যাচ্ছে, আর তার উপরে এই বলরামের নজর আমাদের ওপরে চলে এসছে। আর তখনই লক্ষ্মী একের পর এক কল করে ফ্রেডিকে। সূর্যা তখন বলে কে কল করছে তোকে? ফ্রেডি তখন বলে আরে ভাই কেউ না, কোনো পাগল হবে হয়তো, মালের জন্য হয়তো ফোন মেসেজ করছে। সে কোনো মতে ম্যানেজ করে লক্ষ্মীর কাছে চলে আসে। আর এদিকে লক্ষ্মী তো তার মাল নিয়ে অপেক্ষা করছিল। এবার ফ্রেডি যখন গাড়ি করে আসছিল তখন তার সঙ্গে সূর্যাও চলে আসে। সূর্যা তখন লক্ষ্মীকে দেখে বলে আরে তুমিও কাঁচা খাও নাকি?
বাহ, খুব সারপ্রাইজ হলাম দেখে। লক্ষ্মী তখন বলে যে হ্যাঁ, আমি সেটা নিতেই এসেছি এখানে। তারপরে ফ্রেডি বলে টাকা দাও আর মাল নাও। তারপরে ফ্রেডি নাটক করে তাকে মাল দেয় আর লক্ষ্মীও তাকে টাকা দিয়ে দেয়। তারপরে সুরিয়া বলতে থাকে এটা কিসের বস্তা। তখন লক্ষ্মী তাকে জানায় এখানে পুরাতন কাপড় রয়েছে। সুরিয়া তখন বলে আচ্ছা কাপড় আছে, তাহলে দেখাও দেখি কেমন কাপড় রয়েছে। লক্ষ্মী তখন বলে যে লেডিস কাপড় আছে, এগুলো দেখানো যাবে না। তখন সুরিয়া তাকে বলে চলো তাহলে আজকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। লক্ষ্মী তখন বলে আমি একাই যেতে পারবো, আপনার সাহায্য আমার লাগবে না। সুরিয়া তাকে জোর করে গাড়িতে উঠতে বলে। পরে তাদেরকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারা চলে যায়। আজকে সুরিয়ার জন্য শুধুমাত্র ফ্রেডি মালগুলো নিতে পারেনি, আর লক্ষ্মীও এগুলোকে বিক্রি করে মুক্ত হতে পারলো না। আর লক্ষ্মী যেহেতু এখন বাড়িতে পৌঁছে গিয়েছে, সে সেটা কোথায় লুকিয়ে রাখবে সে সেটা বুঝতে পারছিল না। এদিকে মিলান আর তার মা তাকে দেখে নেয়। তখন মিলানের মা বলে তোর বউ দিন দুপুরে ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি বলেছিলাম না তোর বউ কোনো একটা উল্টোপাল্টা কাজ করছে। তখন মিলান বলে মা তুমি ঘরে যাও, আমি কথা বলছি। তখন মিলান লক্ষ্মীকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে আর কি করছিলে। তখন লক্ষ্মী বলে আমি টাকা ফেরত দিয়ে এসেছি। তখন নীলাম বলে টাকাগুলো তুমি কোথায় পেলে। লক্ষ্মী জানায় আমি তো তোমাকে বলেছি আমি আর মাচিস মিলে একটা নতুন ব্যবসা করছি, সেটারই টাকা পেয়েছিলাম, সেখান থেকে আমি টাকা দিয়ে এসেছি। তখন তার বর বলে সেই টাকাগুলো তুমি আমায় দিলে না কেন। লক্ষ্মী তখন বলে কেন, তোমাকে কেন দেবো সেই টাকাগুলো? সুরিয়ার কাছ থেকে যে টাকাগুলো এনেছিলে সেগুলো কি ফেরত দিতে হবে না? তোমার কি, তোমার তো কিছুই না। তোমার স্ত্রীকে সুরিয়া এসে নোংরা নোংরা কথা বলে, খারাপ প্রস্তাবও দিয়ে যায়, তাতে তো তোমার কোনো যায় আসে না। আর তুমি তো তোমার মদের গ্লাসের মধ্যেই ডুবে থাকো। আর টাকাগুলো পেয়ে তুমি কি বা করতে? মদ খেয়ে উড়িয়ে দিতে। তখন মিলান বলে যে আমি কি কিছুই করি না, তাহলে ঘরে খাবারটা কে আনে? লক্ষ্মী তখন চিল্লে চিল্লে বলে সবাই জানে খাবারটা কে আনে, তাই তোমার ভাইয়ের সাথে তুমি নিজেকে তুলনা করতে চেও না, কারণ তুমি তার মতন কোনোদিনও হতেও পারবে না। আর এদিকে তুমি যে তার চাকরিটা নিয়ে হিংসা করো না, সেই চাকরি তো প্রথম কথা তুমি পেতেও না, পেলেও খুব নিচু পোস্টে পেতে। তুমি তো বেশি দূর পড়াশোনাও করনি, তাই খামোখা বেকার কাউকে হিংসা করা বন্ধ করে দাও। আর এখানে আমরা দেখতে পাই দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়, আর এক পর্যায়ে মিলন লক্ষ্মীকে থাপ্পড়ও মেরে দেয়। পরের দিনে মিলন পুলিশ স্টেশনে আসে। আসলে মিলন তার ভাইয়ের পুলিশ স্টেশনে চা দেওয়ার কাজ করত, তাই আজ মিলন তার ভাইকেও এক কাপ চা দিয়ে যায়, কারণ সে রিয়েলাইজ করেছে তার ভাইয়ের প্রতি সে এতদিন অন্যায় কাজ করে এসেছে। বেকার তাকে এতদিন খামোখাই সে অপছন্দ করত। আর এদিকে বলরাম সবাইকে বলে বিক্রমের যতগুলো গ্যাং আছে তাদের সবাইকে আমাদেরকে ধরতে হবে। তার যত জায়গায় কাজ চলুক না কেন সব জায়গায় আমরা তল্লাশি করব। আর সেই মতনই সে আর হেমন্ত মিলে অনেকগুলো লোককে ধরে আনে। অন্যদিকে লক্ষ্মীকে তার শাশুড়ি অনেক আজে বাজে কথা বলছিল, তাই জন্য সে তার শাশুড়ি রুটির মধ্যে গাঁজা মিশিয়ে মেথির পরোটা বলে তাকে খাইয়ে দেয়। এদিকে সুরিয়া বিক্রমকে বলে ভাই আমাদের অনেক লোক ধরা পড়ে গিয়েছে, উকিল বলছে সময় লাগবে তাদেরকে বার করে আনতে। বিক্রম তখন সুরিয়াকে বলে কিছুদিনের জন্য তাহলে ব্যবসাটা একটু ডাউন করে দে। অন্যদিকে লক্ষ্মীর শাশুড়ি নেশা করে তো একাধারে লক্ষ্মীর গুণগান গাইতে থাকে, যে তার বারবার সুনাম করছিল। এদিকে মিলন এসে বলে তুই কি মায়ের ওপরে কালা জাদু করেছিস? মায়ের এখন কি হয়েছে? লক্ষ্মী তখন কিচ্ছু বলে না। তারপরে লক্ষ্মীর কাছে ফ্রেডির কল আসে, আর সে বলে যে পোদ্দার নামের একজন ক্লায়েন্ট রয়েছে যে সব মাল একসাথে কিনতে রাজি হয়ে গিয়েছে। আমি ঠিকানা বলছি, তুমি একা চলে যাও। লক্ষ্মী বলে কেন, তুমি আসবে না? ফ্রেডি তখন বলে না, পুলিশ এখন আমাদের উপরে নজরদারি করছে, আমি গেলে ধরে পড়ে যাওয়ার চান্সেস রয়েছে, তাই তোমাকেই এই কাজটা একা সামলাতে হবে। আর তারপরে আমরা দেখি লক্ষ্মী মাচিসের হেল্প নিয়ে সেখানে পৌঁছে যায়। এদিকে হেমন্ত বাইরে আসে সিগারেট খেতে। তখন মিলন বলে যেতে হবে না, আমি জানি তুই রোজ রাতে এখানে লুকিয়ে সিগারেট খেতে আসিস। হেমন্ত তখন বলে তুমি কিভাবে জানলে? মিলন তখন বলে সবাই ভাবে আমি বোকা, কিন্তু আমি ততটাও বোকা নই, আমি সবই দেখতে পাই, কিন্তু চুপ থাকতে বেশি পছন্দ করি। আয় এসে আমার পাশে বস। এদিকে লক্ষ্মী পোদ্দার হাউসে আসে, মালগুলো নিয়ে তার বাড়িতে যায়। পোদ্দার তো খুব সুন্দরভাবে তাকে তার ঘরের ভেতরে আনে, আর তাকে অনেক কিছু খাবার অফারও করে। তারপরে লক্ষ্মীকে বসিয়ে সে কিছু একটা করতে চায় ঘরের ভেতরে। অন্যদিকে মিলন হেমন্তকে বলে আমি সবসময় ভাবতাম প্রথম অধিকার আমার হওয়া উচিত ছিল, কারণ আমি বড়, আর এই সবের চক্করে পড়ে আমি তোর কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছি, আর তুই সবসময় আমাকে সেই সবগুলো দিয়ে গিয়েছিস। যখন বাবার চাকরির কথা হলো তখন সেটা আমি পাইনি, আমি ভেবেছিলাম এতেও আমার অধিকার রয়েছে। যখন আমি সেটা পেলাম না তখন আমি পুরো ভেঙে পড়ি, বড় হওয়ার ইচ্ছার মধ্যে আমার আঘাত লেগে যায়। তখন তার ছোট ভাই বলে তুমি এরকম কেন ভাবছো, আমার যা আছে সব তো তোমারই।
হ্যাঁ ঠিক এই কাজটাই আমি করতে পারিনি তোর জন্য। তারপরে দুজন দুজনের অনেকটা কাছে আসে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। তারপরে হেমন্ত তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, মন খারাপ, বৌদির সাথে কি ঝামেলা হয়েছে? আর এদিকে লক্ষ্মী সেই লোকটিকে বলে, আপনার বাড়িটা খুব সুন্দর। লক্ষ্মী তখন তাকে আরো জিজ্ঞাসা করে, আপনি কি কাজ করেন যে আপনার এত সুন্দর বাড়ি? তখন সেই লোকটি তাকে জানায়, তুমি যে কাজ করো সেটা আমি করি, কিন্তু পার্থক্য হচ্ছে আপনি সাপ্লাই করেন লোকাল লোকদেরকে আর আমি সাপ্লাই করি বলিউডের অনেক বড় বড় হিরো হিরোইনদের। লক্ষ্মী তখন বলে, আমি কি আপনার বাড়িটা একবার দেখতে পারি? তখন সে বলে, হ্যাঁ চলুন আমি দেখাচ্ছি। আর এদিকে আমরা দেখতে পাই মিলান তার ভাইকে বলে যে, আমার মনে হচ্ছে লক্ষ্মী কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছে, এই টাকা পয়সা জোগাড় করার চক্করে সে হয়তো কোনো ভুল কাজ করছে। আর লক্ষ্মীকে এদিকে পোদ্দার তার পুরো বাড়িটা দেখায়। আর লক্ষ্মী তখন ভাবে যে স্বপ্ন সে পূরণ করতে পারেনি সেই স্বপ্নকে সে এই সব কাজ করেই পূরণ করবে। পোদ্দারের থেকে টাকার ব্যাগ নিয়ে সে সেখান থেকে চলে আসে। যেতে যেতে সে মাচিসকে বলে, আমি খুব বড় বিজনেস শুরু করব, কারণ আমার এখন টাকার দরকার, যাতে করে পোদ্দারদের মতন একটা বড় বাড়ি আমারও থাকে। তখন এইসব শোনার পরে মাচিস বলে, কিন্তু বৌদি বিজনেস করার জন্য তো আরো মাল লাগবে, কিন্তু আমরা তো সেই সব মালগুলো বিক্রি করে দিয়েছি। রানী তখন বলে, আমি ভেবে রেখেছি কোথায় পাবো, চল সেখানে। আর তখনই রানী সেখানে চলে আসে চুরি করার জন্য, মানে সেই গুদাম ঘরেতে। আর তখনই তার পেছনে পড়ে যায় সেই গুন্ডাগুলোকে মারতে মারতে পালাচ্ছিল লক্ষ্মী। তবে সেখানেই তাকে বাঁচিয়ে নেয় হেমন্ত। হেমন্ত তখন লক্ষ্মীকে এভাবে দেখে বলে, এইসব কি করছো তুমি কবে থেকে এরকম ধরনের ধান্দার মধ্যে পড়লে? তুমি কি আদেও জানো তুমি নিজেকে কত বড় ঝামেলার মধ্যে ফেলে দিয়েছো? এর পিছনে বিক্রম রয়েছে, তার সঙ্গে সেই ইন্সপেক্টর, তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে এরা। লক্ষ্মী তখন বলে, হ্যাঁ মেরে দিক, আমার কোনো অসুবিধা নেই, এমনিতেও আমরা কিভাবেই বাঁচছি, এভাবে বাঁচার থেকে তো মরে যাওয়াই ভালো। আমাদের মতন যারা লোকের ঘরে ঘরে কাজ করে তাদের তো কোনো জীবনই বেঁচে থাকে না, তাই না? তাদের মতন যারা ঘরে ঘরে লোকের কাজ করে, আমরা মালিকদের ঘরে সব কিছু করি, তাদের জন্য ফায়ার ফরমাস খাটি, রান্না করি, কিন্তু আমরা নিজেরাই না খেয়ে থাকি। তাদের দামি কাপড় অব্দি ধুয়ে দিই, কিন্তু আমাদের নিজেদের কাছে কাপড় জামা থাকে না পরার জন্য, তাই আমাদের ছেঁড়া কাপড় পরে থাকতে হয়। আর আমি আমার এই গরিব জীবন চাই না। পরে যখন আমার বাচ্চা কাচ্চা হবে, তারা যখন দুনিয়ায় আসবে, তাদেরকে আমি এত গরিব জীবন দিতে পারবো না। তাকে আমি খুব সুন্দর করে বড় করতে চাই, আর সেই জন্যই আমি এই সুযোগটা হাতছাড়া করব না। এইসব শোনার পরে হেমন্ত বলে, আমি এখন এই টাকাগুলোকে আমার কাছে রাখবো, আর তোমার নিরাপত্তার জন্য আমার ভাইকেও আমি সব জানিয়ে দেবো। রানী তখন বলে, তোমার যা করার তুমি করতে পারো, কিন্তু এই রানী ততদিন অবধি মাঠে থাকবে যতদিন না অবধি আমি ধরা পড়ছি। এরপরে বাকিটা তুমি ভেবে দেখো তুমি কি করবে। তো রাতের বেলায় হেমন্ত ঘুমাতে পারছিল না, তার মাথার মধ্যে বারবার এই চিন্তা চলছিল। পরদিনই সূর্যার বিক্রমকে লোকেরা বলে, ভাই কাল রাতে একটা মহিলা এসেছিল মুখে মাস্ক লাগিয়ে আমাদের মাল চুরি করার জন্য, তার মুখটা ঢাকা ছিল তাই দেখতে পারিনি কে সে। সূর্য বলে, আমার মনে হয় সেই দিনরই কেউ হবে, সেই জন্য সে কোনো মহিলাকে দিয়ে আমাদের মাল চুরি করাতে চাইছে। তখন বিক্রম বলে, তাহলে দিনও এখনো অব্দি ধরা পড়লো না কেন? 24 ঘন্টার মধ্যে আমি দিনকে আমার কাছে চাই। আর এদিকে হেমন্ত মিলনকে বাড়ি এসে বলে, চলো এখন তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আর তখনই সেখানে সূর্য চলে আসে, আর এসেই মিলনকে বলতে থাকে, এখানে এসে টেবিলটা পরিষ্কার করে দে, কে যেন ওই টেবিলের মধ্যে বমি করে গিয়েছে। তখন হেমন্ত বলে, ও কেন এইসব কাজ করবে? সূর্য তখন বলে, কেন করবে না? তুই জানিস ও আমার থেকে কত টাকা ধার নিয়েছে? তখন সে বলে, হ্যাঁ জানি, তা বলে আমার ভাই এখন এইসব কাজ করবে না? তখন সূর্য বলে যে 100 বার এই কাজ করবে। মিলন, তুই যদি এই কাজটা করিস তাহলে 2 দিনের জন্য তোর মদ পুরো ফ্রি। হেমন্ত তখন বলে, ভাই টাকা দিয়ে খাবে, কিন্তু এই সব করবে না। মিলন তখন বলে, টাকা কোথায় পাবো? টাকা কি তোর কাছে আছে? আর এই কথা বলে মিলন পরিষ্কার করতে শুরু করে দেয়। আর আজকে হেমন্ত বুঝতে পেরে যায় কেন লক্ষ্মী এত কিছু করেছিল। তাই জন্য সে দৌড়ে ঘরে চলে আসে, আর ওই ব্যাগ থেকে টাকা নিয়ে চলে আসে সূর্যের কাছে, তাকে টাকাগুলো দেবে বলে। আর সূর্যকে তার পাওনা টাকা ফেরত দিয়ে তার ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতে লক্ষ্মী হেমন্তকে বলে, চলো কিছু খেয়ে নেবে চলো। হেমন্ত তখন বলে, আমার খিদে নেই। লক্ষ্মী তখন বলে, রাগ তো আমার উপরে, তাহলে তুমি খাবারের উপরে কেন রাগ দেখাচ্ছ? তখন হেমন্ত বলে, আমি ভেবেছিলাম সারা জীবন সততার সাথে ডিউটি করব, তার সঙ্গে সঙ্গে মেডেল পাবো, আর মানুষ আমাকে সম্মানও দেবে, কিন্তু না, আমি পুরোপুরি ভুল ছিলাম। এই দুনিয়ায় সম্মানের পেছনে টাকাই থাকে, আর আমার এখন শুধুমাত্র টাকাই চাই বৌদি। আর লক্ষ্মী বলে, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো।
তখন হেমন্ত বলে, বাবা আজীবন কাজ করেছে কিন্তু 1 টাকাও জমা করতে পারিনি, আর আজ দেখো আমরা এই গরিবের জীবন যাপন করছি, কিন্তু তুমি এই কয়েকদিনে এই কাজ করে লাখ লাখ টাকা কামিয়েছো, তাই আমি তোমার এই কাজে হেল্প করব। তখন লক্ষ্মী বলে, না এটা সম্ভব নয়, কারণ এই কাজে পদে পদে বিপদ রয়েছে। তখন হেমন্ত বলে, বৌদি আমি তোমাকে বিক্রম আর বলরামের হাত থেকে বাঁচাতে পারবো, তাই তোমার এই কাজে একজন অফিসার দরকার পড়বে, তুমি একবার ভেবে দেখো। তখন লক্ষ্মী বলে, আচ্ছা শোনো, আমার কাছে যে কটা মাল ছিল সব শেষ হয়ে গিয়েছে, তাই আমার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আরো মাল লাগবে, কিন্তু মাল কোথা থেকে পাবো এখন সেটা বুঝতে পারছি না। হেমন্ত তখন বলে, একটা উপায় রয়েছে এখনো অব্দি, যেখান থেকে আমরা মাল পেতে পারি। লক্ষ্মী তখন জিজ্ঞাসা করে, কিভাবে? তখন হেমন্ত জানায়, আমাদের পুলিশ স্টেশনে মাল রয়েছে অনেক, অর্থাৎ এভিডেন্স রুমে, অর্থাৎ যতগুলো রেড করেছি আমরা সেখানে পাওয়া সমস্ত মাল এভিডেন্স রুমে জমা রয়েছে। তবে কেস দিনের পর দিন চলতে থাকে, আর এই মালগুলো এখানে থেকে থেকে পুরো নষ্ট হয়ে যায়, যেই জন্য আমরা চাইলে ওখান থেকে মাল বের করে আরামসে কাজ করতে পারি, কিন্তু সেটার চাবি ভাইয়ের কাছে রয়েছে, কিন্তু আমরা চাবিটা পাবো কিভাবে? কিন্তু লক্ষ্মী বলে, সে চাবির চিন্তা তোমায় করতে হবে না, সেটার ব্যবস্থা আমি করব। তারপরে আমরা দেখতে পাই লক্ষ্মী অনেক কৌশলের সঙ্গে মিলনের কাছ থেকে সেই চাবির ছাপ নিয়ে নেয়। তারপরে হেমন্ত চাবি বানিয়ে আনে, আর এদিকে লক্ষ্মী মেথি পাতা শুকিয়ে প্যাকেট করে, যাতে করে এভিডেন্স রুমে আসল মাদক সরিয়ে সেখানে মেথি পাতা রাখতে পারে। লক্ষ্মী বলে, এই 4 কেজি মাল তো শেষ হয়ে যাবে 4-5 দিনের মধ্যেই, আমাদের অনেক মাল দরকার। তখন হেমন্ত বলে, এবার থেকে যতবারই আমরা বিক্রমকে রেড করব ততবারই আমরা মাল পাবো, আমি তোমার থেকে বিক্রমের ইনফরমেশন নেব, আর পরে সেগুলো বলরামকে বলবো, বলরাম রেড করবে আর সেখান থেকে আমরা মাল পেয়ে যাব। লক্ষ্মী তখন বলে, এটা তো খুব ভালো বুদ্ধি, তার মানে আমরা ফ্রিতে পুরো মালটা বিক্রি করব, যেখানে আমাদের কোনো খরচই থাকবে না, যেখানে শুধুমাত্র প্রফিট থাকবে। তারপর থেকে ফ্রেডি ইনফরমেশন দিত লক্ষ্মীকে, আর লক্ষ্মী দিত হেমন্তকে, আর হেমন্ত এদিকে দিত বলরামকে। পরে সেগুলোকে বলরাম ধরতো, আর সেই এভিডেন্স রুম থেকে চুরি করতো হেমন্ত। আর এভাবেই রমরমিয়ে চলছিল হেমন্ত, ফ্রেডি আর মাচিসের ব্যবসা। এক রাতে বলরাম দেখে যে হেমন্ত এভিডেন্স রুম থেকে বেরোচ্ছে। তখন বলরাম তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হেমন্ত বলে, আমি ইনচার্জের কথায় কিছু এভিডেন্স রাখতে এসেছিলাম। ইনচার্জের কথায়? কিন্তু তোমার তো শিফট শেষ হয়ে গিয়েছে। তখন তাকে হেমন্ত বলে, হ্যাঁ স্যার, আমি ওই জন্যই এখন চলে যাচ্ছি। হেমন্ত যাওয়ার পরেই বলরামের তার উপরে কিছুটা সন্দেহ হতে থাকে। এরপরে মাচিস কল করে লক্ষ্মীকে জানায় বিক্রমের লোকেরা দিনুকে খুঁজে বার করে নিয়েছে আর তাকে তার বাড়ি নিয়ে গিয়েছে। আর এদিকে লক্ষ্মী হেমন্তকে বলে যে দিনু ধরা পড়ে গিয়েছে আর সে এখন আমাদের চক্করে খামোখাই মারা যাবে, তাকে যা হোক করে বাঁচাতে হবে। সে তখন তাড়াতাড়ি করে বলরামকে কল করে আর বলে, স্যার আমি জানতে পেরেছি বিক্রমের ওয়্যার হাউস কোথায় রয়েছে। তখনই বলরামরা সেখানে রেড দিতে যায়। আর এই সব কথা শুনে বিক্রম তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সেটা সুযোগ নিয়ে লক্ষ্মী আর মাচিস যায় ভেতরে, কিন্তু তারা গিয়ে দেখে ইতিমধ্যেই দিনুকে গুলি মেরে ফেলা হচ্ছে। মাচিস তখন খুবই ভয় পেয়ে যায়, তারা তো দিনুকে সত্যিকারেরই মেরে দিয়েছে। আর এদিকে বিক্রম এসে বলরামকে বলে, তুমি কার মালে হাত দিয়েছো সেটা তুমি জানো? বলরাম বলে, না আমি জানি না, তুমি বলে দাও কার মালে হাত দিয়েছি। কি রে, তুই কি নামও বলতে পারছিস না? আমি তোকে সাহায্য করব। বিক্রম তখন বলে, অনেক হয়েছে, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বলরাম বলে, আমি যেদিন তোকে ধরতে পারবো সেদিন মারতে মারতে তোকে লাল করে ছেড়ে দেবো, আর এরপরে তোর ওই দুবাইয়ের বাবাকেও আমি ধরে আনবো। আর এরপরে আমি কি করতে পারি সেটা তো তোর কোনো আইডিয়াও নেই। এরপরে তার সমস্ত মাল নিয়ে বলরাম সেখান থেকে চলে যায়। আর তারপরেই বিক্রমের কাছে কল আসে কাজীর। আর এদিকে পুলিশ স্টেশনে এভিডেন্স রুমে আগুন লেগে যায়। বলরাম তখন হেমন্তকে জিজ্ঞেস করে, বিক্রমের সব মাল শেষ হয়ে গিয়েছে? হেমন্ত তখন জানায় যে হ্যাঁ স্যার, সব মাল শেষ হয়ে গেল। অন্যদিকে মিলন লক্ষ্মীকে এসে বলে সে কুরিয়ার অফিসে জব পেয়েছে আর এখন তাকে আর মানুষের ঘরে ঘরে কাজ করতে হবে না। আর লক্ষ্মী তো এখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছিল বিদেশি মাদক মুম্বাইতে সেল হচ্ছে, আর সেই সবকিছু আসছে বেতালগড় থেকে। তখন সূর্যা বলে, এইসব নিশ্চয়ই পোদ্দারের কাজ হবে। তখন বিক্রম বলে যে সেই হয়তো আমার মাল চুরি করে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছে। অন্যদিকে পুলিশ স্টেশনে একটি কনস্টেবল বলরামকে একটা ভিডিও দেখায়, যেটা দেখার পরে বলরাম খুবই রেগে যায় এবং বলে যে নিজের ঘরেই চোর লুকিয়ে রয়েছে। আর সেই কথার মাধ্যমে ঠিক কি বুঝিয়েছে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে আমরা মুম্বাইয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে বিক্রম তার লোক সালিমকে পাঠায়। সালিম তখন পোদ্দারকে ধরে বেশ মারধর করছিল আর ভিডিও কলে বসায়। তখন বিক্রম কথা বলে তার সঙ্গে, আমার সময় হয়নি মুম্বাই আসার, যার জন্য সালিমকে পাঠালাম। তখন পোদ্দার বলে, ভাই তুমি এটা কাকে পাঠিয়েছো? সে তো এসেই আমাকে মারতে শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে সে বলে, আমাকে প্রশ্ন করলে আমি তো সব বলেই দিতাম। তখন বিক্রম তাকে বলে,
ঠিক আছে, তাহলে বল তোর কাছে বিদেশি মালগুলো কোথা থেকে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই বলরাম হেমন্তকে নিয়ে আসে একটা ফাঁকা জায়গাতে আর তাকে জিজ্ঞাসা করে তোকে বিক্রম কত টাকা দিয়েছে এভিডেন্স রুমটা পুড়িয়ে দেওয়ার জন্য। হেমন্ত তখন বলে কি বলছেন স্যার, কিসের টাকা। বলরাম তখন তাকে সেই ভিডিওটা দেখায় যেখানে হেমন্ত আগুন লাগাচ্ছিল আর তারপরে বলরাম তাকে মারা শুরু করে। আর অন্যদিকে বিক্রম তাকে প্রশ্ন করছিল সে কোথায় পেয়েছিল সেই বিদেশি মালগুলো। তখন পোদ্দার জানায় রানী নামের একটি মেয়ে এসেছিল। বিক্রম তখন বলে আরে এই রানীটা কে। বিক্রম তখন বলে এই রানীটাকে সারাক্ষণ দেখছি এর নামই আসছে কানে। পোদ্দার তখন বলে আমার কাছে একটা ভিডিও আছে তার, আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। অন্যদিকে বলরাম হেমন্তকে ধরে খুব মারছিল আর বারবার হেমন্ত বলছিল সে বিক্রমের জন্য কাজ করছে না। আর ওই সময় লক্ষ্মীর কল সেখানে চলে আসে। তখন বলরাম বলে ফোনটা তোল আর লাউড স্পিকারে দে। লক্ষ্মী তখন ফোনটা তুলেই বলে হ্যালো হেমন্ত, পোদ্দার ধরা পড়ে গিয়েছে, এখন হয়তো সে সব বলে দেবে যে বিদেশি মাল সাপ্লাই আমি করেছিলাম। বলরামের তো এই কথা শুনে পুরো মাথায় খারাপ হয়ে যায় আর বলে আরো কতজন আছে এই খেলার মধ্যে। আর অন্যদিকে ভিডিওটাতে যখন সূর্যা লক্ষ্মীকে দেখতে পায় তার তখন পুরো মাথায় খারাপ হয়ে যায়, কারণ এতদিন তাদের নাকের নিচ থেকে লক্ষ্মী ব্যবসা করে গিয়েছে। আর এদিকে আমরা বলরামকে দেখতে পাই যে কিনা লক্ষ্মীকে বলছিল যে তোমার দেওর এখন আমার খপ্পরে রয়েছে আর তোমার পুরো পরিবারের শেষ আমি দেখে ছাড়বো। লক্ষ্মী তখন বলে আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, আমি নিজে গিয়ে সিলিন্ডার করে দেবো আর আপনি হেমন্তকেও কিচ্ছু করবেন না। লক্ষ্মী তখন বলে আপনি বিক্রমকে চান তাই তো। হেমন্তই একমাত্র উপায় যে বিক্রমের কাজ অব্দি পৌঁছাতে পারবে। তখন বলরাম বলে ঠিক আছে তুই ব্রিজের সামনে আয়, আগে নিজেকে সিলিন্ডার কর। কল রাখতে না রাখতে সেখানে বিক্রম আর সূর্যা চলে আসে। লক্ষ্মী তাদেরকে দেখে প্রথমে বেশ ভয় পেয়ে যায় আর পরে সে খুব ভালোভাবে তাদের সাথে লড়াই করে। তাদেরকে ধরে ধরে এত মারছিল যে তারা উঠেই দাঁড়াতে পারছিল না। আর এবারে বলরাম হেমন্তের হেল্প নিয়ে বিক্রমকে ধরতে চলে আসে আর সেখানে গিয়ে যেখানে যেখানে মাদক লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে সব মাল বার করা হয়। তখন বিক্রম বলে বলরাম তুই বেকার চেষ্টা করছিস, তোর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তুই তুলে নিয়ে যাবি আবার আমি বেরিয়ে আসবো। আর এরপরে বলরাম বলে চুপচাপ চল, তোর খেলা এখন শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা কিছু ঘন্টা পরের সিন দেখতে পাই যেখানে রানী আসে এবং আত্মসমর্পণ করে দেয় আর তার সঙ্গে সঙ্গে হেমন্তকেও তারা ধরে নেয়। হেমন্ত তখন তার বৌদিকে বলে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু এদিকে লক্ষ্মী তাকে কনফিডেন্সের সাথে বলে এখনো অব্দি সবকিছু শেষ হয়ে যায়নি। এরপরে যখন থানার মধ্যে লক্ষ্মী আর হেমন্তকে জিজ্ঞাসাবাদ করছিল বলরাম, সেখানে কিছু লোকেরা আসে আর বন্দুক নিয়ে সবার উপরে গুলি চালাতে থাকে। বলরামকেও সেখানে তারা মেরে দিচ্ছিল, কিন্তু তখন হেমন্ত তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে লক্ষ্মী যখন বাইরে এসে দেখে তখন সে দেখতে পায় তার স্বামী মারা গিয়েছে, তাকে শুট আউটে মারা হয়েছে। লক্ষ্মী তখন পাগলের মতন কাঁদতে শুরু করে আর সেই সময় বলরামের কাছে কল আসে তার সিনিয়র অফিসারের আর বলে যে এসব কাজই কাজ। তখন বলরাম বলে আমি বুঝতেই পেরেছিলাম আমাদের মতনই সবকিছু হচ্ছে, কিন্তু তার জন্য এতগুলো অফিসার তার সঙ্গে একটি পিয়নও মারা গিয়েছে। কারিম কিন্তু তার শত্রুকে শেষ করতে দেশে আসবেই, তার টার্গেট রয়েছে রানী আর এটাই তোমার শেষ সুযোগ থাকবে তাকে ধরার জন্য। আর তুমি যদি তাকে না ধরতে পারো তোমার জন্য এতগুলো অফিসার মরে যাওয়ার কারণে তোমাকে রিজাইন করতে হবে। তখন বলরাম বলে ওকে স্যার, আমার মনে থাকবে। এদিকে কারিম গাজীর লোক তাকে এসে বলে যে বেতালগাড়ির পুলিশদেরকে আমাদের লোকেরা শাস্তি দিয়ে দিয়েছে স্যার। তখন কারিম বলে যাক, আমি অনেক খুশি হয়েছি, এখন এবার সেখানে আগুন লাগানোর জন্য আমি নিজে যাব। এদিকে বলরাম লক্ষ্মীকে গিয়ে বলে মিলনে চলে যাওয়ার জন্য আমারও খুব দুঃখ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর তোমাকে জানানো উচিত। এই সবকিছুর পেছনে আসল অপরাধী হচ্ছে কারিম গাজী, যে এতদিন দুবাইতে রাজ করত, কিন্তু এখন শুধুমাত্র ইন্ডিয়াতে আসছে তোমার জন্য, তোমাকে মারার জন্য। হয় তুমি পুলিশকে হেল্প করো, না হলে তুমি জেলেই থাকো। তখন লক্ষ্মী বলে আমি আপনাকে সব রকম হেল্প করব, শুধু আমার বরের বডিটাকে নিয়ে আমার কাজ শেষ করতে দিন, শুধু আমার বরের বডিটাকে নিয়ে তার শেষ কার্যটা সম্পূর্ণ করতে দিন। আর তারপরে বলরামও তাকে পারমিশন দিয়ে দেয় তার বডিটা নিয়ে যাওয়ার জন্য। বাড়ি আসার পরে তার ছেলের এই বডি দেখে তার মা তো ভেঙে পড়ে আর খুব কাঁদতে থাকে। লক্ষ্মীও তখন রুমের মধ্যে গিয়ে অনেক কাঁদতে থাকে। লক্ষ্মী সেই সব খারাপ আচরণগুলো মনে করতে থাকে যেগুলো সে মিলনের সাথে করেছিল। তাদের দুজনের একসঙ্গে কত স্বপ্ন ছিল, সেই সব স্বপ্ন আজ ভেঙে গেল। সেই স্বপ্নগুলো আর হয়তো কোনোদিনও পূরণ হবে না। আর লক্ষ্মীর মনে হচ্ছিল বারবার কোথাও না কোথাও তারই জন্য আজ তার স্বামী
স্বামী মারা গিয়েছে, তার লোভের জন্যই আজ এই সবকিছু ঘটেছে। সে যদি এই চক্রান্তের মধ্যে না পড়তো তাহলে হয়তো মিলন আজ বেঁচে থাকতো। তারপরে আমরা দেখতে পাই হেমন্ত আসে তার বৌদির কাছে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমরা বালরামের সাহায্য করে কোনো ভুল করছি না তো। তখন লক্ষ্মী বলে, আমি জানি না কতটা ঠিক করছি কতটা ভুল করছি, তবে আমি এইটুখানি জানি প্রতিশোধ আমি নেব। কারিম কাজী আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই এবার সময় তার কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নেওয়ার, আর আমি তাকে কোনোভাবেই ছেড়ে দেব না। এইসব শুনে হেমন্ত বলতে থাকে, তুমি এইসব করছো ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য? লক্ষ্মী তখন তাকে জানায়, হ্যাঁ, এখন সময় এসে গেছে বেতালগড়ে একটা নতুন কাহিনী লেখার। তারপরে লক্ষ্মীকে বলরাম ভালোভাবে ট্রেনিং দেয় কিভাবে বন্দুক ইউজ করতে হয়। পরে তার বডিতে ট্র্যাকার সহ হাতে মাইক লাগিয়ে দেয়, যাতে করে তার লোকেশন সব সময় তারা ট্র্যাক করতে পারে, যাতে করে অফিসাররা সব সময় তাকে ট্র্যাক করতে পারে এবং তাদের কথাও শুনতে পারে। এরপরেই আমরা দেখতে পাই লক্ষ্মীকে কিডন্যাপ করে তুলে আনা হয়, আর এরপরেই আমরা দেখতে পাই লক্ষ্মীকে তুলে আনা হয় কারিমের কাছে, আর সেই লোকেশন অনুযায়ী বলরামও বেরিয়ে যায়। কারিম তখন তাকে দেখে বলে, তুমি সেই মহিলা যার কারণে আজ অব্দি এত ঘটনা ঘটছে? তোমার সাহস আছে বলতে হবে। তোমাকে দেখে তো আমি এটাই বুঝতে পারছি না তোমাকে কোনো উপহার দেবো নাকি তোমাকে মেরে ফেলবো। তখন কাজী বলে, তুমি একদম চিন্তা করো না, আমার দেওয়া মৃত্যুতে তুমি অনেক সুখ পাবে। তখন লক্ষ্মী বলতে থাকে, আমাকে মারবেন না স্যার, আমাকে ছেড়ে দিন, এরপর থেকে আপনার বিজনেসের মাঝে আমি একদম আসবো না। আর এবার সেখানে পুলিশ চলে আসে, আর তখন দেখতে পাই কারিম সেখানে নেই, সে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে। এরপরে আমরা লক্ষ্মীকে দেখতে পাই যে কিনা কাঁদতে কাঁদতে বলরামকে বলছে, স্যার, আমি আপনার কথা মতন সবকিছু করে নিয়েছি, কিন্তু সে আমাকে আমার মাথায় বন্দুক দেখিয়ে চলে গিয়েছে। লক্ষ্মীর চোখের জল দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটলা তো রয়েছে এখানে, কিন্তু সেখানে কি হয়েছিল সেটা তো আমরা আগেই জানতে পারবো। এইবারে কিছু সপ্তাহ পরে আমরা দেখতে পাই বলরাম রিজাইন করে দেয়। তখন হেমন্ত বলরামকে বলে, স্যার, আপনি যদি বেতালগড়ে আসেন তাহলে আমার সাথে অবশ্যই দেখা করবেন। তখন বলরাম তাকে জানায়, আমি এই মামলা শেষ দেখেই ছাড়বো, কারণ এটা এখন পার্সোনাল হয়ে গিয়েছে, তাই আবারও তোমার সাথে দেখা হবেই। এরপরে লক্ষ্মী গোডাউনে আসে, সেখানে কাজী তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সেদিন কেন বাঁচিয়েছিলে? তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তখন আমরা দেখি লক্ষ্মী সেদিন ইচ্ছা করেই কাজীকে জানিয়ে দিয়েছিল যে তার বডির মধ্যে মাইক এবং ট্র্যাকার লাগানো রয়েছে, আর পুলিশ আসছে তাকে ধরতে, আর এই বলেই তাকে সে পালিয়ে যেতে হেল্প করে। আর এরপরেই লক্ষ্মী বলে, আপনি আমার সঙ্গে কেন ব্যবসা করবেন না? এই কাজের লোক মহিলার সঙ্গেই সবাই ব্যবসা করতে গিয়ে হেরে গিয়েছে, তাহলে আপনি আমার সাথে ব্যবসা করতে কেন চাইছেন না? পরে লক্ষ্মী দেখায় যে কিভাবে সেই সব মালগুলো তার গোডাউনে এসেছে। এরপরে কাজী বলে, সবই তো বুঝলাম, তোমার সাথে ব্যবসা করলে যদি তুমি আমাকে ধোকা দাও তাহলে? লক্ষ্মী তখন বলে, আমি আপনার ঢাল হয়ে থাকবো, আর রাজাকে রানী কোনোদিনও ধোকা দেয় না। আর তারপরে কিছু মাস পরে দৃশ্য দেখানো হয়, আর আমরা দেখতে পাই লক্ষ্মী বিয়ে করেছে কাজীকে, আর সে এখন হয়ে গেছে বেতালগড়ের সব থেকে বড় মাফিয়া। আর এখন আমরা দেখতে পাই তারা দুজনে একান্তে বসে কথা বলছিল। তখন লক্ষ্মী কাজীকে বলে, তোমার মনে আছে পুলিশ স্টেশনে যখন তুমি শুট আউট করিয়েছিলে? সেখানে আমি কিন্তু আমার স্বামীকে হারিয়েছিলাম, আর আজকে সেই হিসাবটা আমি বরাবর করব। এই কথা বলে লক্ষ্মী তখন তার দিকে বন্দুক তাক করে দেয়, আর এর সঙ্গে সঙ্গেই তাকে সেখানে শুট আউট করে দেয়, আর তার স্বামীর হত্যার প্রতিশোধ সে নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা নতুন একজনকে আসতে দেখি। সে বলছিল যে বেতালগড়ে কোনো রানী কিভাবে রাজ করতে পারে। আমি এখন ফিরে এসেছি, বেতালগড়ের আসল বেতাল। আর এর সঙ্গে সঙ্গে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সিজন 12 আমরা দেখতে পারবো এই নতুন মুখটি কে, যে মুখে মাস্ক পরে রয়েছে, আর এ কি এই রানীকে হারিয়ে দেবে? আর সেখানেই আমরা দেখতে পারবো রানী আর এই বেতালের নতুন লড়াই। সেই লড়াইয়ে কে জিতবে সেটা দেখতে আমরা খুবই এক্সাইটেড। সেই লড়াইয়ে ঠিক কে জিতবে সেটা দেখার জন্য আমাদেরকে সিজন 2 এর একটু অপেক্ষা করতে হবে। আর যখনই সেটা চলে আসবে সর্বপ্রথম আমি আপনাদের জন্য এক্সপ্লেন করে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি ভিডিওটা আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তার সঙ্গে সঙ্গে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তার সঙ্গে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর এরপরে তোমরা কিসের এক্সপ্লেনেশন দেখতে চাও। যদি তোমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একবার ভিজিট করতে পারো। আশা করি সেখানে সুন্দর সুন্দর ভিডিও তোমরা তোমাদের পছন্দ মতন পেয়ে যাবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।